Hello and welcome, friends. This is uh, the video on Indian polity. I have started the video series from Lakshmikant. In this video, I am going to discuss sixth chapter, that is citizenship. My dear friends, if you are new at my channel and have not seen the previous ones, I would like to request you to go to my playlist and watch all the videos, because in the video series I am expected to complete the Lakshmikant for your revision and exam preparation of Indian polity. My dear friends, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিও সিরিজ যেটা আমি শুরু করেছি সেটা একদম চ্যাপ্টার 1 থেকে শুরু করার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব। কারণ কি, আমি ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত টোটালটা শেষ করব এই ভিডিও সিরিজে, যেটা তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওর আগে পর্যন্ত আমি অলরেডি 5টা চ্যাপ্টার কমপ্লিট করেছি, দ্য সিক্সথ ওয়ান, এবং এই চ্যাপ্টারে আমি সিটিজেনশিপ সম্বন্ধে ডিসকাস করব। এবং সিটিজেনশিপ সম্বন্ধে ডিসকাস করার পরে আমি কিছু এমসিকিউ কোশ্চেন্স ডিসকাস করব এই চ্যাপ্টারের উপর। সো লেটস বিগিন। And by the way, I will give links of the previous video in the description box. Also, I will put it in I button, so you can watch from there as well. And if you want PDF of this video, please let me know in the comments. I will share it with you people. So let's start. Citizenship. You know, citizenship in India, India, Government of India or Constitution of India only offers single citizenship to the people of India. Indian Constitution ভারতীয়দের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল সিটিজেনশিপের অথরাইজেশন দিয়েছে। যদিও India is federal in nature, but still citizenship কিন্তু ইউনিটারি ফিচার ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য। ইউএস এর ক্ষেত্রে ফেডারেল কনস্টিটিউশন ইউএস, এবং ফেডারালিজমের হিসেবে সিটিজেনশিপ হওয়া উচিত ডুয়াল সিটিজেনশিপ। একটা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, একটা হবে স্টেটসের, একটা ইউনিয়নের, একটা স্টেটসের, নট সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ফেডারেল কনস্টিটিউশন হলেও সিটিজেনশিপ ইজ ইউনিটারি ইন নেচার। বেসিক্যালি যখন ফেডারেল ফিচারের কথা আসে, ফেডারেল, হোয়াট ইজ ফেডারেল ফিচার, এর কিন্তু কোনো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ডেফিনেশন নেই। তাহলে কোনটা ফেডারেল কোনটা ফেডারেল না কি করে নির্ধারণ করা হয়? এটা আসে যখনই ফেডারেলিজমের কথা আসে, ফেডারেল ফিচারের কথা আসে, তখন সেই জিনিসটাকে, সেই ফিচারটাকে ইউএস কনস্টিটিউশনের সঙ্গে তুলনা করা হয়। কারণ কি, ইউএস কনস্টিটিউশন ইজ দি ওল্ডেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এবং ইউএস কনস্টিটিউশনে যে যে ফিচারগুলোকে রাখা হয়েছিল ফেডারেল ফিচার হিসাবে, সেইগুলোর সঙ্গে তুলনা করেই কোনো কনস্টিটিউশন ফেডারেল কিনা বলা হয়। কেমন? তো সেই হিসাবে ফেডারালিজমের ফিচার হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, কিন্তু ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ। সো এটা মাথায় রাখতে হবে, citizenship in India does not reflect the feature of federal feature. Come on. So with this note, let's start. Like any other modern state, India has two kinds of people, citizen and aliens. মানে ভারতবর্ষে যত লোক বাস করে তাদেরকে দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সিটিজেন্স, যারা ভারতের নাগরিক, ভারতের বাসিন্দা, আর একটা হচ্ছে এলিয়েন্স। এলিয়েন্স মানে কি? এলিয়েন্স হচ্ছে ফরেনার্স, বিদেশ থেকে যারা এসে ইন্ডিয়াতে থাকছে তাদেরকে এলিয়েন্স বলা হয়। এবার এলিয়েন্স দু রকম হতে পারে। ফ্রেন্ডলি কান্ট্রি থেকে যদি কেউ এসে তাকে বলা হয় ফ্রেন্ডলি এলিয়েন্স, এবং যদি কোনো এনিমি কান্ট্রি থেকে আসে তাকে বলা হয় এনিমি এলিয়েন্স। এবার এনিমি কান্ট্রি কোনগুলো? এনিমি কান্ট্রি হচ্ছে তারাই, ধরো যাদের সঙ্গে ইন্ডিয়া ওয়ার ডিক্লেয়ার করেছে, বা কোনো কান্ট্রি ইন্ডিয়ার উপরে ওয়ার ডিক্লেয়ার করেছে, তাদেরকে বলা হয় এনিমি কান্ট্রি। As of date, no country has declared war on India, or India has declared war on any country. So আমাদের কোনো এনিমি কান্ট্রি নেই। কিন্তু যদি কোনো কান্ট্রি থেকে থাকে যে যারা ওয়ার ডিক্লেয়ার করে রেখেছে অফিসিয়ালি, সেই কান্ট্রির
বাসিন্দা যদি ইন্ডিয়াতে কখনো আসে তখন তাদেরকে বলা হবে enemy aliens. কেমন? Citizens are full members of the Indian state and owe allegiance to it. অবশ্যই সিটিজেন হচ্ছে আমাদের ফুল মেম্বার্স এবং তারা আমাদের দেশের প্রতি কিছু ফান্ডামেন্টাল ডিউটিস রাখে। লয়্যালটি, truthfulness to our constitution, loyalty to our constitution, abiding by our rules, regulation. They enjoy some fundamental rights. এখন সমস্ত ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ফরেইনার বা কোনো এলিয়েন্স কিন্তু এনজয় করে না, যেটা আমাদের সিটিজেন্স যা এনজয় করে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কোনো এলিয়েন্স এনজয় করে না। ডিফারেন্স আছে, কি কি আছে সেটা আমরা দেখব। যেমন এখানে কিছু লিস্ট দেওয়া আছে, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 90, আর্টিকেল 29। এই ফান্ডামেন্টাল রাইটস গুলো only citizens enjoy these fundamental rights, whereas aliens do not enjoy the rights। কি একবার দেখে নিই। right against discrimination on grounds of religion, caste, race, sex or place of birth। তোমরা জানো ওটা আর্টিকেল 15 এ বলা আছে যে প্লেস অফ বার্থ, জাতি, বংশ, সেক্স, লিঙ্গ or জন্মস্থান এর উপরে বেস করে কারোর সঙ্গে ডিসক্রিমিনেট, প্রভেদ করা যাবে না। এটা হচ্ছে আর্টিকেল 15। এটা অনলি অ্যাপ্লিকেবল শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের ক্ষেত্রে। কারণ প্লেস অফ বার্থের উপরে তুমি ডিসক্রিমিনেট করতে পারবে না, এটা ফরেনারের ক্ষেত্রে কি করে অ্যাপ্লিকেবল হয়? একজন ফরেনার সে বাইরের দেশের, তো ডেফিনেটলি তুমি তার সঙ্গে কিছু ডিসক্রিমিনেট করতেই পারো, কারণ ইন্ডিয়ান সিটিজেনকে তুমি যে রাইট দেবে বাইরের সিটিজেনকে সেই রাইট না দিতে পারো। So it is applicable only for Indian citizen. And Article 16 also applicable only to Indian citizen, is not applicable for foreigners. Right to equality of opportunity in the matter of public employment। অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে তুমি কোনো ফরেনার্সকে নিশ্চয়ই স্কোপ দেবে না। Right to freedom of speech and expression, assembly, association, movement, residence and profession। Article 19, Article 19 এ বলা আছে যে তোমার ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের স্বাধীনতা আছে। কোনো জায়গায় জমায়েত হওয়া, কোনো আন্দোলন করা, যে কোনো জায়গায় বসবাস করা, কোনো একটা অ্যাসোসিয়েশন, ইউনিয়ন তৈরি করা, এগুলোর ফ্রিডম অফ স্পিচ আছে, ইজ গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19। বাট ন্যাচারালি ইট শুড নট হ্যাভ বিন হ্যাপেন্ড উইথ আ ফরেনার। কোনো একটা ফরেনার আসলো, সে এখানে এসে আন্দোলন করবে, অ্যাসোসিয়েশন করবে, ইউনিয়ন করবে, এটা তো কখনোই অ্যাপ্লিকেবল হতে পারে না। সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর অ্যান অ্যালিয়েন্স। কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটস গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 29 and 30। তোমরা জানো যে মাইনরিটিসদের জন্য যে এডুকেশনাল রাইটস আছে, কালচারাল রাইটস আছে, সেগুলো ফরেনার্সদের জন্য অ্যাপ্লিকেবল নয়। সো ইউ হ্যাভ টু keep it in mind that Article 15, Article 16, Article 19 and Article 29 is only applicable for Indian citizen and not applicable to aliens। কেমন? তাছাড়াও কোনো ফরেনার্স অর এলিয়েন্স কি কি রাইট ভোগ করে না, সেটা হলো রাইট টু ভোট ইন ইলেকশনস টু দ্য লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অবশ্যই লোকসভা বা বিধানসভায় ভোটের জন্য তাকে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে। রাইট টু কন্টেস্ট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। একই, তুমি যদি ইলেকশনে কন্টেস্ট করতে চাও, ইউ হ্যাভ টু বি ইন্ডিয়ান সিটিজেন। এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস, একদম, যেমন তুমি যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে চাও, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাজ অফ সুপ্রিম কোর্ট, এই ধরনের যেগুলো কনস্টিটিউশনাল পোস্ট আছে বা গভর্নমেন্টাল পোস্ট আছে, তার জন্য তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। কেমন? এবং অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান সিটিজেন যখন কিছু ফান্ডামেন্টাল রাইটস ভোগ করছে, অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ সাম ফান্ডামেন্টাল ডিউটিস টু এক্সিবিট টু দ্য নেশন। তাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে বা আদার ডিউটিস আছে। যেমন paying taxes is not mentioned in fundamental duties, but paying taxes is a moral obligation, is a is an ethical obligation to Indian citizens। কিন্তু কোনো ফরেনার বা এলিয়েন্স কে ট্যাক্স দিতে হবে না until or unless he conducts a business in the Indian soil। Respecting the national flag and national anthem, defending the country and so on,
কেমন এই সমস্ত জিনিসগুলোর প্রতি অবলাইজড হতে হবে ইন্ডিয়ান সিটিজেনকে। In India, both are citizens by birth as well as a naturalized citizen are eligible for the office of president. While in USA, only a citizen by birth and not a naturalized citizen is eligible for the office of president. দেখো এখানে একটা কথা বলা আছে যে ভারতবর্ষে বাই বার্থ মানে জন্মসূত্রে যে ইন্ডিয়ার সিটিজেন এবং ন্যাচারালাইজড প্রসেস মানে কেউ ধরো ফরেনার, সে ইন্ডিয়াতে লাস্ট 7 বছর ধরে বসবাস করছে, বসবাস করার পরে সে ইন্ডিয়ান সিটিজেনের জন্য লিগ্যাল প্রসেসে অ্যাপ্লাই করলো এবং অ্যাপ্লাইয়ের ফলে সে যদি ইন্ডিয়ান সিটিজেন অ্যাকোয়ার করে সে ইন্ডিয়াতে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে পারবে। কিন্তু ইউএস এর ক্ষেত্রে একমাত্র প্রেসিডেন্ট সেই হতে পারে যে বাই বার্থ ইজ আমেরিকান সিটিজেন, মানে ইন্ডিয়া থেকে কেউ গিয়ে আমেরিকাতে থাকলো, দিয়ে সেখানে আমেরিকান সিটিজেনশিপ নিল, কিন্তু সে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট হতে পারবে না। বাই বার্থ তাকে আমেরিকান সিটিজেন হতে হবে। এবার দেখো আমাদের কনস্টিটিউশনে সিটিজেনশিপ বা এর সিটিজেন্সদের ক্রাইটেরিয়া নিয়ে কনস্টিটিউশন প্রভিশন কি আছে। The Constitution deals with the citizenship from Article 5 to Article 11 under Part 2. Part 1 এ তোমরা দেখেছো নেম অফ ইউনিয়ন, নেম অফ ইউটিস, স্টেটস, এগুলো আছে। আর পার্ট 2 তে ডিসকাস করা আছে অ্যাবাউট সিটিজেন্স। And Article 5 to Article 11 deals with the provisions of citizens. কিন্তু এটা মনে রাখতে হবে আর্টিকেল 5 টু 11 এ কোথাও কিন্তু সিটিজেনশিপ সম্বন্ধে পার্মানেন্ট এবং ইলাবোরেট ডিসকাশন করা নেই। কনস্টিটিউশনে কি বলা আছে না, অ্যাজ অফ 26th January 1950 who are eligible to be Indian citizens and who are not, এটাই বলা আছে। কিন্তু সিটিজেন্স ইন্ডিয়ান সিটিজেন্স এরাই হবে ইন ফিউচার এই সম্বন্ধে ইলাবোরেট কোনো ডিসকাশন বা পার্মানেন্ট কোনো অ্যাক্ট বা প্রভিশন কিন্তু কনস্টিটিউশনে বলা নেই। কনস্টিটিউশন হ্যাজ এম্পাওয়ার্ড পার্লামেন্ট to enact law on the matter of citizenship if required in the future. So কনস্টিটিউশনের প্রভিশন সেই টাইমে দাঁড়িয়ে 26 জানুয়ারি 1950 অ্যাজ অফ এই ডেট পর্যন্ত কারা ইন্ডিয়ান সিটিজেন হবে এবং কারা হবে না শুধুমাত্র সেই বিষয়ে বলেছিল। ইন ফিউচার কি প্রভিশন তৈরি করা হবে ইন্ডিয়ান সিটিজেনের জন্য, কেমন কি ফিচার্স আনা হবে, এটা কমপ্লিটলি ইজ এন্ট্রাস্টেড আপন ইন্ডিয়ান পার্লামেন্ট। এবার তোমরা জানো as of very recently citizenship has been amended, citizenship by citizenship amendment act 2009, where parliament has put up some criteria to be Indian citizen. তোমরা জানো পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে যারা রিলিজিয়াস মাইনরিটি, যারা ইলিগালি মাইগ্রেন্টস ইন ইন্ডিয়া, তারা যদি ইন্ডিয়াতে সিটিজেনশিপ অ্যাপ্লাই করে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল প্রোভাইড দেম সিটিজেনশিপ। সো বেসিক্যালি পার্লামেন্ট হ্যাজ enacted this feature. This is not mentioned in the constitution, as constitution has empowered Indian parliament to make provision and act on citizenship, so parliament has done that. Article 5 এবং Article 11 আমাদের কনস্টিটিউশনে শুধুমাত্র ডিসকাস করেছে যে 26 জানুয়ারি 1950 পর্যন্ত কারা ইন্ডিয়ান সিটিজেন এবং কারা নয়, কেমন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্টকে তারা অথরাইজ করেছে যে পার্লামেন্ট সিটিজেনশিপ ব্যাপারে ইন ফিউচার অ্যাক্ট তৈরি করতে পারবে, কোন কোন প্রভিশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেন অ্যাকোয়ার করা যাবে, কোন কোন প্রভিশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেন রিনাউন্স করা যাবে, তার অ্যাক্ট তৈরি করবে পার্লামেন্ট। সো একইভাবে পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করেছিল 1955 এ ফার্স্ট, দ্যাট হ্যাজ বিন অ্যামেন্ডেড মেনি টাইমস, কেমন। এখানে কনস্টিটিউশন কি বলে দিয়েছিল দেখো, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য ফলোইং 4 ক্যাটাগরিজ of person become the citizen of India at the commencement, মানে কনস্টিটিউশন শুধু বলেছিল যে কমেন্সমেন্টের টাইমে কারা ইন্ডিয়ান সিটিজেন। ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একবার দেখে নেবে এবং এই চ্যাপ্টারটা থেকে স্পেসিফিক কয়েকটা কোশ্চেন আছে, খুব বেশি এত প্রভিশন মানে মানে মুখস্থ করারও দরকার নেই, জানারও দরকার নেই, ঠিক আছে। একবার দেখে নাও কি বলছে, যে a person who had his domicile in India and also fulfilled any one of the following condition, কোনো ব্যক্তি যে ইন্ডিয়াতে বসবাস করত এবং যার নিম্নলিখিত জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা ফুলফিল করবে সেই ইন্ডিয়ান সিটিজেন হতে পারবে। কি সেই ক্রাইটেরিয়া, ইফ হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, যদি তার জন্ম ইন্ডিয়াতে হয়ে থাকে,
or if either of his parents was born in India, অথবা তার মা বাবার মধ্যে যে কোনো একজন ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, or if he has been ordinarily resident in India for 5 years immediately before the commencement of the constitution. যদি এগুলো যদি কোনোটাই না হয়ে থাকে, যদি কনস্টিটিউশনের কমেন্সমেন্ট মানে 26 জানুয়ারি 1950 এর আগে সে ইন্ডিয়াতে 5 বছর বসবাস করে, তাহলেই as per constitutional provision he will be the citizen of India. এটা বলা হয়েছে 26 জানুয়ারি 1950 তে। কি ক্রাইটেরিয়া ছিল? ফার্স্ট, if he was born in India, if one of his parents were born in India, and third one, if usually he had been resident of India for 5 years before commencement of the constitution, he is deemed to be the citizen of India. কেমন? আরো কিছু প্রভিশন আছে এখানে, দেখে নেবে। এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি বোঝানোর কিছু নেই, জাস্ট দেখে নেবে। কেমন? সো আমি ডিটেইলসে যাচ্ছি না, এই প্যারাটা ইম্পর্টেন্ট সেজন্য বলে দিলাম। কেমন? সো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছিল 1955 এ, এবং তারপরে অনেকবার দেখো অ্যামেন্ডেড হয়েছে, 1957, 1966, 1985, 86 and as of latest in 2019। কেমন? 2019 এ কি হলো যে religious minority in Bangladesh, Pakistan and Afghanistan, if they have migrated to India illegally and they intend now to acquire citizenship of India, they can apply for Indian citizens and government of India will provide them citizenship. This is the as of latest of 2019 Citizenship Amendment Act. দেখো, অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপকে অ্যাকোয়ার করা যায়। নাম, প্রসেসগুলো গুরুত্বপূর্ণ, একদম ডিটেইলস সাল ডেট ইয়ার জানা দরকার নেই, কোশ্চেনে আসে না, কিন্তু জাস্ট কোন কোন প্রসেস হয় সেগুলো জানা দরকার। বাই বার্থ, বাই বার্থ মানে জন্মসূত্রে তোমার জন্ম ধরো ইন্ডিয়াতে হয়েছে, তাহলে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করবে, কিন্তু এটা ছিল 1987 পর্যন্ত। দেখো, a person born in India on or after 26th January 1950 but before 1st July 1970 1987 is a Indian citizen। মানে 26শে জানুয়ারি তো কনস্টিটিউশন প্রভিশন ছিল, এবার 26শে জানুয়ারির পর 1st জুলাই 1987 পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার জন্ম ইন্ডিয়াতে হয়ে থাকে, হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া। পরবর্তীকালে এখানে আবার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। অ্যামেন্ডমেন্ট কি তৈরি করা হয়েছিল? আ পারসন বর্ন ইন ইন্ডিয়া অন আফটার 1st জুলাই 1987, 1987 এর 1st জুলাই অর তারপরে যাদের জন্ম হয়েছে, is considered as a citizen of India only if either his parents is a citizen of India at the time of his birth। 1987 সালের 1st জুলাই যার জন্মগ্রহণ হয়েছে সে শুধুমাত্র তখনই ইন্ডিয়ান সিটিজেন হবে যদি তার প্যারেন্টসের মধ্যে কেউ একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকে তার জন্মের সময়। চেঞ্জ আনা হয়েছিল। একইভাবে 2004-এ চেঞ্জ আনা হয়েছিল যে প্যারেন্টস এর মধ্যে একজন ইন্ডিয়ান সিটিজেন আর আরেকজন যে থাকবে সে যদি ইলিগাল মাইগ্রেন্টস না হয় তাহলে নিউবর্ন বেবি উইল বি ইন্ডিয়ান সিটিজেন। তো বিভিন্ন টাইমে কিন্তু সিটিজেনশিপ যে অ্যাক্ট আছে সেখানে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। তো দেখলে এটা বাই বার্থ কি করে সিটিজেন হয় ইন্ডিয়ার। নাও বাই ডিসেন্ট, ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে ধরো পূর্বপুরুষের সূত্রে গ্র্যান্ডফাদার ফাদার তাদের ফাদার যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকে, কিভাবে সে ইন্ডিয়ান সিটিজেন হতে পারবে? A person born outside India on or after 26 January 1950 but before 10th December 1992 is a citizen of India by descent। ধরো কেউ একজন তার জন্মগ্রহণ হচ্ছে বাইরে, ধরো ইউএসএ তে জন্মগ্রহণ হয়েছে, কিন্তু তার বাবা বা গ্র্যান্ডফাদার তারা ইন্ডিয়ান সিটিজেন, তাহলে সে বাই ডিসেন্ট ইজ ইন্ডিয়ান সিটিজেন। যদিও তার জন্ম ইন্ডিয়াতে হয়নি কিন্তু বাই ডিসেন্ট হি ইজ ইন্ডিয়ান সিটিজেন। এটা কতদিন অ্যাপ্লিকেবল ছিল? 26 জানুয়ারি 1950 থেকে 1992 পর্যন্ত। তার মানে 1992 তে আবার কোনো অ্যামেন্ডমেন্ট এসেছিল? কি অ্যামেন্ডমেন্ট এসেছিল? না, এসেছিল a person born outside India on or after 10th December 1992 is considered as a citizen of India if either if either of his parents is a citizen of India at the time of his birth।
1992 অ্যামেন্ডমেন্ট আনা হলো যে যদি কারো জন্ম 10th ডিসেম্বর 1990 বা তার পরে হয় তাহলে তখনই সে ইন্ডিয়ান সিটিজেন হবে যদি তার মা বাবার মধ্যে কেউ একজন ইন্ডিয়ান সিটিজেন থাকে। মানে ধরো অ্যাংলো ইন্ডিয়ান ধরো কোনো, তার জন্ম যদি বাইরে হয়ে থাকে এবং সে ইন্ডিয়ান সিটিজেন হবে, কিন্তু দুজনই ধরো কেউই মা বাবার মধ্যে কেউই ইন্ডিয়ান সিটিজেন না, কিন্তু তার ঠাকুরদা বা তার পূর্বপুরুষ ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু মা বাবার মধ্যে কেউ ইন্ডিয়ান সিটিজেন না, এবং সে যদি বাইরে জন্মগ্রহণ করে থাকে তবে সে ইন্ডিয়ান সিটিজেন হবে না। এই অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল 1992 তে। 2004-এ আবার চেঞ্জ এসেছিল। দেখো এই চেঞ্জেস গুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়, যদি কিনা যদি সেটা লেটেস্ট ইনফরমেশন না হয়ে থাকে। যেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এ যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইউ ক্যান এক্সপেক্ট 1 or 2 কোশ্চেন্স ফ্রম CA 2019। I will discuss IMCQ on CA 2019। বাই রেজিস্ট্রেশন, বাই রেজিস্ট্রেশন কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়? The central government may on an application register as a citizen of India any person not being an illegal migrant। যদি কেউ ইলিগাল মাইগ্রেন্ট না হয়ে থাকে, ইলিগাল মাইগ্রেন্ট মানে যদি অন্য দেশ থেকে কেউ ইন্ডিয়াতে এসে থাকে, এটাকে বলা হয় মাইগ্রেশন বা মাইগ্রেন্ট, সে হচ্ছে মাইগ্রেন্ট। আর ইন্ডিয়া থেকে যখন কেউ অন্য কোনো বিদেশে যাবে তখন তো সেটা বলা হয় ইমিগ্রেন্ট। কেমন? যদি ইন্ডিয়াতে কেউ মানে অবৈধভাবে না এসে থাকে এবং ইন্ডিয়াতে যদি সে একটা নির্দিষ্ট টাইম বসবাস করে, হি ক্যান অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন অফ ইন্ডিয়ান সিটিজেন। সে ইন্ডিয়ান সিটিজেন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। কয়েকটা ক্রাইটেরিয়া এখানে আছে, দেখে নাও। A person of Indian origin who is ordinarily resident in India for 7 years before making an application for registration। 7 বছর ইন্ডিয়াতে তাকে বসবাস করতে হবে। কেমন? A person of Indian origin who is ordinarily resident in any country or place outside undivided India। হুম, একজন ইন্ডিয়ান অরিজিন পারসন সে যদি অর্ডিনারি বসবাস করে আনডিভাইডেড ভারতবর্ষের বাইরে যে কোনো কান্ট্রিতে, এবং সে এসে যদি 7 বছর ভারতবর্ষে বসবাস করে, হি ক্যান অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন অফ অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন। A person who is married to a citizen of India and is ordinarily resident in India for 7 years। যদি কেউ ইন্ডিয়ান কোনো সিটিজেনকে বিয়ে করে এবং বিয়ে করার পরে সে ইন্ডিয়াতে যদি অর্ডিনারিলি 7 বছর বসবাস করে উইদাউট সিটিজেনশিপ, he or she can also apply for Indian citizenship। So this is by registration। At the same time, here is another provision called by naturalization। By legal process you can apply for Indian citizen as well, and central government may on application grant a certificate of naturalization to any person not being an illegal migrant। অবশ্যই বাই ন্যাচারালাইজেশন প্রসেস একইভাবে, যদি তুমি ইলিগাল মাইগ্রেন্ট না হও, ইউ ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ থ্রু ন্যাচারালাইজেশন প্রসেস। এবং এর ক্রাইটেরিয়া কি কি আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে তুমি সিটিজেন হতে পারবে, দেখে নাও। That he is not a subject or citizen of any country where citizens of India are prevented from becoming subjects of citizens or their naturalization। মানে ধরো যদি এমন কোনো দেশের নাগরিক থাকে, সেই দেশে যদি ইন্ডিয়ানদের কোনো অধিকার না থাকে, কেমন, এবং ইন্ডিয়ানদেরকে যদি বিভিন্ন বিষয়ে প্রিভেন্ট করা হয়, তাহলে সেই দেশের কোনো নাগরিক ন্যাচারালাইজেশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেন হতে পারবে না। মানে কি? মানে বেসিক্যালি ইফ ওয়ান কান্ট্রি হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার on India and at the same time India has declared war on it, they cannot be citizen of each other's country। কেমন? নেক্সট কি আছে? That if he is a citizen of any country, he undertakes to renounce the citizenship of that country in the event of his application for Indian citizenship being accepted। হ্যাঁ, ন্যাচারালাইজেশন কি? ধরো কেউ অন্য একটা দেশের নাগরিকত্ব তার আছে, সে এবার ইন্ডিয়ান নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে চায়, এবং যদি যদি সে তার আগের দেশের নাগরিকত্ব যদি রিজেক্ট করে দেয় বা রিনাউন্স করে দেয়, সে তখন কিন্তু ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারে। আরো যে একটা প্রসিডিউর আছে দেখো, বেসিক্যালি এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাকে পুরোপুরি জানতে হবে এমন কিছু নয়, তোমাকে মোটা মোটা ফান্ডাটা ক্লিয়ার রাখতে হবে। আর কি আছে? বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, এটা গুরুত্বপূর্ণ। ধরো কোনো টেরিটরি, ফরেন টেরিটরি
বা কোনো আনডিসপিউটেড টেরিটরি ইন্ডিয়া হ্যাজ অ্যাকোয়ার্ড বা কোনো টেরিটরি ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে সেই টেরিটরি যারা সিটিজেন্স তারা ইন্ডিয়ান সিটিজেন্স হবে। কি করে না, গভর্নমেন্ট হ্যাজ টু পাবলিশ আ প্রেসিডেন্সিয়াল অর্ডার, and through the presidential order all the people of that territory will be henceforth treated as Indian citizenship। যেমন পন্ডিচেরির ক্ষেত্রে হয়েছিল, একটা নতুন সিটিজেনশিপ অর্ডারই তৈরি হয়েছিল, সিটিজেনশিপ পন্ডিচেরি অর্ডার 1962, থ্রু হুইচ দ্য পিপল অফ পন্ডিচেরি বিকেম ইন্ডিয়ান সিটিজেন। আর কি আছে, স্পেশাল প্রভিশনস টু দ্য সিটিজেনশিপ অফ পারসনস কভার্ড বাই দ্য আসাম অ্যাকর্ড। আসাম অ্যাকর্ডের ক্ষেত্রে জানো রিসেন্টলি যেটা হলো এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। বেসিক্যালি আসাম অ্যাকর্ডে কি হয়েছিল, আসাম হচ্ছে বাংলাদেশ বর্ডার লাগোয়া একটা স্টেট। তো আসামের মানুষজন ধারণা ছিল যে আসামে এত পরিমাণ ইলিগ্যাল মাইগ্রেশন হয়েছে বাংলাদেশ থেকে, যে সেখানকার ট্র্যাডিশন, কালচার, ল্যাঙ্গুয়েজ মানে বিপদের সম্মুখীন হয়ে গেছে, মানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্টে কম্পিটিশন আসছে। ওভারঅল আসাম, কনসেপ্ট অফ আসাম ইজ বিং ডিস্টর্টেড, এবং আসামিজরা তারা ডিপ্রাইভড হচ্ছে অনলি ফর ইলিগাল মাইগ্রেন্টস। এবং এইটা শুরু হয়েছিল তোমার 1979 এর দিকে, যখন আন্ডার অল ইন্ডিয়া আসাম স্টুডেন্টস ফেডারেশন এবং অন্যান্য আসামের বিভিন্ন অর্গানাইজেশন যারা একটা ম্যাসিভ প্রোটেস্ট শুরু করেছিল। তাদের ডিমান্ড কি ছিল, যে যারা ইলিগালি এন্টার করছে আসামে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং ডিপোর্ট করতে হবে দেয়ার অরিজিন কান্ট্রিতে। গোটা আসাম জুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তাদের দাবি ছিল যে ইলিগাল মাইগ্রেন্টস যারা তাদেরকে ডিপোর্ট ব্যাক করতে হবে দেয়ার অরিজিন কান্ট্রিতে। এবং এটা এত ব্যাপক আকার নেয় যে উলফা জঙ্গি সংগঠন সেই সময় অ্যাকচুয়ালি তৈরি হয়ে পড়েছিল। তো তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ স্টেট গভর্নমেন্ট অফ আসাম অ্যান্ড অল ইন্ডিয়া আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং অন্যান্য আরো যারা বডি যারা ছিল তাদের সঙ্গে আসাম অ্যাকর্ড সাইন করে ইন 1985। আসাম অ্যাকর্ডে কি বলা হয়েছিল, যে যারা 1966, খুব সম্ভবত একবার চেক করে নেবে আমি ভুল বলছি কিনা, যারা 1966 পর্যন্ত ইলিগালি মাইগ্রেট করেছে তাদেরকে ফেরত পাঠানোর দরকার নেই, অ্যারেস্ট করার দরকার নেই বা ডিপোর্ট করার দরকার নেই। তারা আসাম ইন্ডিয়ান সিটিজেন হিসেবেই ট্রিট হবে এবং তাদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই, দেয়ার উইল বি নো প্রবলেম উইথ দেম। বাট যারা 1966 এর পরে এসেছে এবং 24 জুন 1971 পর্যন্ত এসেছে, তাদেরকে নিয়েও প্রবলেম নেই। বাট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে 10 ইয়ার্স ইন্ডিয়াতে থাকতে হবে, তাদের কোনো 10 ইয়ার্স কোনো ভোটিং রাইটস থাকবে না। কিন্তু যারা 24 জুন 1971 এর পরে এসেছে, নো ইট ইজ 24 মার্চ হবে, আই থিঙ্ক ইট ইজ 24 মার্চ হবে, এটাও একবার চেক করে নেবে ফ্যাক্টগুলো। 24 মার্চ 1971 এর পরে যারা এসেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, ডিপোর্ট করতে হবে এবং তাদের অরিজিন কান্ট্রিতে ফেরত পাঠাতে হবে। এই অ্যাকর্ডটা সাইন হয়েছিল আসাম অ্যাকর্ডে। কি হয়েছিল, 1966 থেকে 1966 এর আগে পর্যন্ত যারা এসেছিল তাদের নিয়ে কোনো প্রবলেম নেই, তারা ভোটিং রাইটস পাবে। 1966 থেকে 1971 পর্যন্ত এসেছিল তাদেরকেও ফেরত পাঠানোর দরকার নেই, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং 10 বছর তাদেরকে ভোটিং রাইট দেওয়া যাবে না। তারা 10 বছর উইদাউট ভোটিং রাইটস তারা বসবাস করবে, তারপর ভোটিং রাইট পাবে। কিন্তু যারা 24 মার্চ 1971 পরে এসেছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, অ্যারেস্ট করতে হবে, রিপোর্ট করতে হবে। এটাই ছিল আসাম অ্যাকর্ড। At that time, the Prime Minister was Rajiv Gandhi. Rajiv Gandhi government signed the accord with state government of Assam, all India Students Federation, and few other bodies who were in the movement. এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000, সরি, এখন এনআরসি কি করে এক্সারসাইজ হলো এত বছর পরে। বেসিক্যালি 1985 এ আসাম অ্যাকর্ড সাইন হলেও এটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়নি। অ্যাজ অফ লেটেস্ট রিসেন্টলি কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা পিটিশন করেছিল যে আসাম অ্যাকর্ড
1985 এ তৈরি হয়েছিল, কিন্তু it is unfortunate that till date it has not been applied. So dear Supreme Court, please you direct central government to implement it. এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই তোমার এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, আসামে এক্সারসাইজ হয়েছিল, এবং যার রেজাল্ট এক বছর আগে এসেছিল, তোমরা দেখেছিলে। মোর দ্যান 1.9 মিলিয়ন পিপল আর এক্সক্লুডেড ফ্রম এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। সো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হচ্ছে সমস্ত সিটিজেন্সের লিস্ট, একটা রেজিস্টার যেখানে ইন্ডিয়ান সিটিজেন্সদের রেকর্ড থাকবে, সেটাই হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এবং আসামে ওটা করতে গিয়ে দেখা গেল যে 19 লাখের ও বেশি মানুষ যারা ইন্ডিয়ান সিটিজেন নয়, ইলিগাল মাইগ্রেন্ট। সো এরপরে কি হবে, হোয়াট নেক্সট, কেউ কেউ জানে না। সো ওয়েট ফর দ্য রেজাল্ট। এবং আরেকটা জিনিস এখন সিটিজেন সংক্রান্ত জিনিস, যেটা তোমরা কোভিড প্যান্ডেমিকের আগে শুনে এসেছো, সেটা হচ্ছে এনপিআর, দ্যাট ইজ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ডিফারেন্স কি এনআরসি আর এনপিআর এর মধ্যে? এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যেখানে সিটিজেন্সদের ডিটেইলস থাকবে, রেকর্ডস থাকবে। আর এনপিআর কি? ন্যাশনাল পপুলেশন অফ রেজিস্টার, এখানে থাকবে ইউজুয়াল রেজিডেন্টদের ডেটা। এবার ইউজুয়াল রেজিডেন্ট কারা? ইউজুয়াল রেজিডেন্ট হচ্ছে তারাই ইন্ডিয়ান সিটিজেন্স প্লাস ফরেনার্স। মানে ইউজুয়াল রেজিডেন্ট হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন তো বটেই, সেই সঙ্গে কোনো ফরেনার যদি ইন্ডিয়াতে 6 মাস ধরে বসবাস করছে বা 6 মাস ধরে বসবাস করার প্ল্যান আছে, সে ইউজুয়াল রেজিডেন্ট হবে। তো বেসিক্যালি এনপিআর এ ইন্ডিয়ান সিটিজেন্স প্লাস ফরেনার্সদের ডেটা থাকবে, এবং যারা ইন্ডিয়াতে 6 মাস ধরে বসবাস করছে বা 6 মাস ধরে বসবাস করবে, তারাই ইউজুয়াল রেজিডেন্ট। এবং এনপিআর ফার্স্ট ইমপ্লিমেন্ট হয়েছিল 2010 এ, তারপর 2015 এ আপডেট হয়েছিল, এবং 2020 তে আপডেট হওয়ার কথা ছিল, বাট ডিউ টু কোভিড প্যান্ডেমিক ইট হ্যাজ নট বিন ডান। কেমন? তো আশা করি তোমরা এনআরসি এবং এনপিআর এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। নাও, লস অফ সিটিজেনশিপ। এখন আমরা দেখলাম যে কি করে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়। নাও, কেউ যদি সিটিজেনশিপ রিনাউন্স করতে চায়, সে কি করে করতে পারে? ফার্স্ট, বাই রেনাউন্সিয়েশন। একটা ফর্মাল ডিক্লারেশন লাগবে যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ রিনাউন্স করছি henceforth, তাহলে সে তার সিটিজেনশিপ রিনাউন্স করতে পারবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখো, when a person renounces his Indian citizenship, every minor child of that person also lost Indian citizenship. মানে যদি কোনো একজন ব্যক্তি সে ইন্ডিয়ান সিটিজেনশিপ রিনাউন্স করছে, তাহলে তার যদি কোনো মাইনর চাইল্ড থেকে থাকে, দে অটোমেটিক্যালি রিনাউন্স ইন্ডিয়ান সিটিজেনশিপ। বাট যখন সেই মাইনর চিলড্রেন, যখন সে 18 ইয়ার্স অফ এজ অ্যাটেইন করবে, সে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ আবার রেজিউম করতে চায়, সিটিজেনশিপ উইল বি রেজিউম। মানে বেসিক্যালি he will have the option, the minor child will have the option to regain the Indian citizenship once he attain the age of 18. So by renunciation হবে। next, by termination একই হবে। when an Indian citizen voluntarily, consciously, knowingly and without duress, undue influence or compulsion acquires the citizen of another country, যদি ইন্ডিয়ান কোনো সিটিজেন অন্য দেশের নাগরিকত্ব নেয়, তো his citizenship will be terminated. By deprivation, deprivation মানে কি? It is a compulsory termination of Indian citizen by the central government. Central government কাউকে ডিপ্রাইভ করতে পারে of his citizenship, তার নাগরিকত্ব থেকে ডিপ্রাইভ করতে পারে। রিসেন্টলি নিউজে তোমরা দেখেছো ইন্ডিয়ান সিটিজেন কেমন, the citizen has, কখন করতে পারে না, if the citizen has obtained the citizenship by fraud, যদি কেউ by fraudulent means Indian citizenship acquire করে through naturalization process or registration, central government can deprive him of Indian citizenship. Also, the citizen has shown disloyalty to the Constitution of India. যদি কেউ disloyalty মানে আমাদের কনস্টিটিউশনের প্রতি যদি আনুগত্য প্রদর্শন না করে বা আমাদের কনস্টিটিউশনের বিরোধিতা করে, তাহলে তার সিটিজেন রিজেক্ট করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। The citizen has unlawfully traded or communicated with the enemy during a war. ধরো ইন্ডিয়া কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ চলছে, সেই সময়ে যদি ইলিগালি কোনো ব্যক্তি সেই দেশের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করে বা কোনো বিজনেস অ্যাক্টিভিটি করে,
তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার সিটিজেনশিপ রিজেক্ট করতে পারে, এরকম কিছু ক্লজ দেয়া আছে। কেমন? এবার দেখো সিঙ্গেল সিটিজেনশিপ, অ্যাকচুয়ালি এটা আমি একদম ইন্ট্রোডাকশনে ডিসকাস করে নিয়েছি যে ইউএস এর কনস্টিটিউশনে ডুয়াল সিটিজেনশিপ আছে, কিন্তু ইন্ডিয়াতে অনলি মাত্র সিঙ্গেল সিটিজেনশিপ, এন্ড দ্যাট ইজ a citizenship is to have his allegiance to only to the union, মানে আমাদের এখানে ভারতবর্ষের কোনো নাগরিক মানে সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিটিজেন, সিটিজেন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নট সিটিজেন অফ এনি স্টেট। কেমন? So my dear friends, let's see some MCQ from this chapter. Question number 1, which is are correct? Number 1, enemy aliens also enjoy protection against arrest and detention. Number 2, right to freedom of speech, expression, assembly, association, movement is also applicable to aliens. In India, both are citizen by birth as well as by naturalized citizen are eligible for the office of the president. 3 নম্বর থেকে শুরু করি। দেখো ইন্ডিয়াতে কোনো একজন যে বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন এবং সিটিজেনশিপ অ্যাকোয়ার করেছে সে প্রেসিডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। ইয়েস, কারেক্ট, দিস ইজ কারেক্ট। দেখো নেক্সট, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট ইজ অলসো অ্যাপ্লিকেবল টু এলিয়েন্স। এলিয়েন্স বা ফরেনারদের জন্য কি এটা অ্যাপ্লিকেবল? না, দিস ইজ নট অ্যাপ্লিকেবল, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়ান সিটিজেন। enemy aliens also enjoy protection against arrest and detention. না, দিস ইজ ইনকারেক্ট। মানে কোনো এনিমি দেশের যদি কেউ আমাদের এখানে আসে এবং কোনো কারণে সে যদি অ্যারেস্ট হয় সে কিন্তু কোনো দ্য ফান্ডামেন্টাল রাইট যেটা আছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন সেটা পাবে না, একমাত্র সেই এলিয়েন্সই পাবে যারা ফ্রেন্ডলি এলিয়েন্স। সো ইওর আনসার ইজ অনলি 3, সি। নেক্সট কোশ্চেন number 1, the provision of citizenship is mentioned in part 3 of Indian constitution. তাই কি part 3 তে? No, it is mentioned in part 2, so this is incorrect. Second one, constitution contains a permanent and elaborate provision of citizenship. Constitution citizen সম্পর্কে স্থায়ী এবং বিস্তারিত প্রভিশনের কথা বলেছে, তাই কি না? কারণ কনস্টিটিউশনে কোনো পার্মানেন্ট এবং ইলাবোরেট প্রভিশন নেই, so this is also incorrect. Number 3, article 5 to 11 deals with citizenship. Yes, this is correct, so answer is only 3. Next, which of the following is are incorrect? Incorrect, নিম্নলিখিত সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ভুল মানে সঠিক নয়? ও এটা এটারই ছিল, তো 3 is basically option 3 is correct, but question was asking incorrect option, so 1 and 2 will be your answer for this incorrect statement. Now next one, which of the following is authorized by constitution to define who is Indian citizen or not? নিম্নলিখিত বডিগুলোর মধ্যে কে ডিফাইন করবে এই ইন্ডিয়ান সিটিজেন কি সিটিজেন নয়? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দি পার্লামেন্ট এন্ড ডিস্ট্রিক্ট ট্রাইব্যুনাল। অবশ্যই it has to be the parliament. Next question, central government can terminate one's citizenship in which of the following cases? সেন্ট্রাল গভর্নমেন্ট নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে একজনের সিটিজেনশিপকে রিজেক্ট করতে পারে? নাম্বার 1, the citizen has obtained the citizenship by fraud. Yes, central government can. Number 2, the citizen has unlawfully traded or communicated with the enemy during a war. Yes, in this case also his citizenship can be rejected. The citizen has shown disloyalty to the constitution of India. Yes, also in this case central government can deprive him of his citizenship. So answer must be all of the above. Number 5, which of the following is not a feature of India federal constitution? নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা ফেডারেল ফিচার নয়? Central and state government, yes, this is a feature of federal constitution. Independent judiciary, yes, this is also a feature. Single citizenship, this is not, this is a unitary feature, so this is not federal feature. And of course rigidity of constitution is a federal feature. Number 6 and last question for today, my dear friends, actually এর ছবিটা খুব আনক্লিয়ার এসেছে, so what I will do, I will take
another PDF and I will upload in the video, so you can have downloaded it from there only. Which of the following feature is are correct about Citizenship Amendment Act 2019? 2019 যে সিটিজেনশিপ অ্যাক্ট আনা হয়েছে সিএএ 2019, তার সম্বন্ধে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কারেক্ট? ফার্স্ট ওয়ান, the act for the first time permits illegal migrants to apply for Indian citizenship. এই অ্যাক্টটা প্রথমবারের জন্য যারা অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ইন্ডিয়ার নাগরিকত্ব গ্রহণ করার জন্য। এটা কারেক্ট না? ইয়েস, দিস ইজ কারেক্ট। কারণ এই সিএ 2019 এর আগে ইলিগাল মাইগ্রেন্টসদের জন্য ইন্ডিয়াতে সিটিজেনশিপের কোনো স্কোপ ছিল না। সিএ 2019 এর মাধ্যমে ইলিগাল মাইগ্রেন্টস, ইফ হি উইশ টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেন, হি অর শি ক্যান। সেকেন্ড নাম্বার দেখো, the illegal migrants belonging to religious minorities from Pakistan, Afghanistan and Bangladesh shall be provided citizenship even without any documentary proof. বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা রিলিজিয়াস মাইনরিটি, তারা যারা ইন্ডিয়াতে ইলিগালি মাইগ্রেন্ট ভাবে আছে বা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে চায়, তারা যদি কোনো ডকুমেন্টও না দেখাতে পারে যে তারা রিলিজিয়াস মাইনরিটি ইন দোজ কান্ট্রিজ, তবুও তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবে। এটা কারেক্ট না। দেখো, দিস স্টেটমেন্ট ইজ বেসিক্যালি ইনকারেক্ট। কারণ কি, সিএ অ্যাক্ট পাস হলেও এর রুলস, প্রসিডিওর থ্রু উইচ সিটিজেনশিপ ক্যান বি অ্যাকোয়ার্ড ইজ নট পাসড ইয়েট এবং ইজ নট রিলিজড ইয়েট। যে কোন প্রসিডিওর মাধ্যমে কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড হবে, এর রুলস কিন্তু এখনো পাবলিশ হয়নি, রিলিজ হয়নি, পাস হয়নি। সো দিস ইজ incorrect as of date. So your answer is going to be one only. তোমাদের যদি পিডিএফ দরকার হয় তো তোমরা কমেন্টসে বলবে, আমি এটা ফ্রেশ একটা ছবি নিয়ে আপলোড করে দেবো, কারণ এটা খুবই অস্পষ্ট এসেছে। আই এম সরি ফর দ্যাট। যদি দরকার হয় বলবে, আমি আপলোড করে দেবো একটা ফ্রেশ পিডিএফ। So friends, with this I conclude here. In the next video I will discuss the next chapter. And friends, I request you, if you find it useful for your exam preparation, please like it, share it with your friends, so that maximum people can be connected with the channel and can get benefited with this initiative. So friends, I thank you all. Have a great day.